হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই সোনালী দিগন্তে। তো আজকে আবারও একটা ছুটির দিন, কিন্তু আজকে ওয়েদারটা দেখে এখন যদিও সকালবেলা, কিন্তু চারপাশের অবস্থাটা এমন তোমরা ভাববে যে এখন সন্ধ্যাবেলা, এখন কিন্তু একদম সকালবেলা, সকাল 10টা বাজে, সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো আজকে আমাদের প্ল্যান ছিল না, প্ল্যান আছে যে একটু বিড়লা মিউজিয়ামে যাব। প্রতি বছর আখের যখন পরীক্ষা শেষ হয় আমরা কি করি, বিড়লা মিউজিয়ামে ঘুরে আসি, কিন্তু লাস্ট 2 বছর পড়ার এতটাই চাপ ছিল, আর ওই দিনগুলো টিউশনিও থাকতো, তো সানডেতে আর সম্ভব হতো না ওকে নিয়ে কোথাও বেরোনো। আর এমনি দিনগুলো তো বুঝতেই পারছো, স্কুল থাকে। তা আর কটা দিন বাকি, শুরু হচ্ছে ওর কলেজ, তা ভাবলাম এর মধ্যে 2 বছর তো যাওয়া হয়নি, আজকে একটু বিড়লা মিউজিয়াম ঘুরে আসা যায়। কিন্তু ওয়েদারটা এতই বাজে, তো আলটিমেটলি ঠিক হলো, বৃষ্টি যেহেতু খুব বেশি হচ্ছে না, তাই ছাতা মাথায় দিয়ে আজকে ঘুরে আসা যায়। তো সেই মতোই প্ল্যান। আজকে কি করবো, জাস্ট একটা ব্রেকফাস্ট করে অল্প করে বেরিয়ে যাবো ওকে নিয়ে। আর তারপরে যেটা হবে যে আর কিছুদিন পর থেকে ওরও কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে। আর আমার যেটা হয় কি হয়, এরপরে আমিও একটু ব্যস্ত হয়ে পড়ি, কারণ পুজোর কেনাকাটা শুরু হয়ে যায়। না, পুজোর কেনাকাটা এক্ষুনি হয়তো কেউ শুরু করছে না, বাট কি হয়, চারদিকে ঘুরে লোকের দেখা শুরু হয়ে যায় কোথায় কি আছে না আছে, আর সেটাই হলো আমার কাজ। মানে তোমরা অনেকেই হয়তো জানো না, আমার আর একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কুকটুক, যেখানে আমি মেনলি বিভিন্ন শোরুমের প্রমোশন করি। সোজা কথা বলতে গেলে আমি বিভিন্ন শোরুম বা শপ, মেনলি হচ্ছে জুয়েলারি আর ফ্যাশন, মানে শাড়ি, কুর্তি, এগুলো। তো আমি সেই শোরুম বা শপ গুলোতে ভিজিট করি, ভিজিট করে তাদের যে জিনিসপত্রগুলো আছে, তাদের যে কালেকশন গুলো আছে, সেগুলো রিভিউ করি, তোমাদের সামনে নিয়ে আসি। তো সে বুঝতেই পারছো, এটা মেয়েদের একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। আর পুজোর আগে তো আমরা এমনি খোঁজ খবর করা শুরু করে দিই। তো তোমরা যারা এগুলো সম্পর্কে ইন্টারেস্টেড এবং দেখতে চাও, তো তারা কিন্তু অবশ্যই চোখ রেখো আমার আরেকটা চ্যানেল, ইউটিউব চ্যানেল কুকটুকেতে। আমাদের না চটজলদি একটা স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি আছে, সেটা ছোট্ট করে আজকে তোমাদের দেখাচ্ছি। যখন খুব বেশি তাড়া থাকে তখন আমরা কি করি, আহ পাউরুটিতে ঘি মাখিয়ে ঘি টোস্ট করি। তো জিনিসটা একটু আনইউজুয়াল, কারণ লোকে সাধারণত পাউরুটি আগে সেঁকে নেয় বা টোস্ট করে নেয়, তারপরে তাতে বাটার বা ঘি লাগায়, আমরা করি উল্টোটা। তাতে কিন্তু খেতে খুব ভালো হয়। তোমাদের যদি মনে করো, একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো জিনিসটা কতটা সুন্দর খেতে হয়। গ্যাস অন করে দিয়েছি, দেখো। এবারে এগুলোকে একটু টোস্ট করে নেবো, যেভাবে তোমরা টোস্ট করো, আর কিছুই না। কিন্তু এইটা আমি করে দেখেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা। মানে টোস্ট করে তারপরে ঘি বা বাটার মাখলে যত না ভালো লাগে, এইভাবে যদি করো খেতে আরো বেশি স্বাদের হয়। জাস্ট একবার ট্রাই করো, নাহলে বুঝবে এটা কি করে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। ব্যাস এইভাবে করে এটার সঙ্গে আরেকটু ভালো হয় যদি পোচ করে নাও। তো আজকে যেহেতু আমরা ডিম খাবো না, সেজন্য পোচের দিকে আর যাচ্ছি না, জাস্ট পাউরুটিটাই টোস্ট করে নিচ্ছি। গন্ধটাও কি দারুণ বেরিয়েছে। আমাদের ঘি টোস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর খেতেও একদম কুরকুরে হয়, খেতেও খুব সুন্দর হয়। এর উপরে একটু মরিচ, বা যদি তোমরা চিনি খেতে পারো বা চিনি খেতে ভালোবাসো, একটু ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবে কি লাজবাব খেতে হয়। বৃষ্টির মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে বিড়লা মিউজিয়ামের উদ্দেশ্যে। বিড়লা মিউজিয়ামে পৌঁছে আমরা প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে গেলাম। এখানে টিকিটের প্রাইস ছিল 60 টাকা পার হেড, এছাড়া আলাদা শো গুলোর জন্য আলাদা ছিল। আমরা কোল মাইনের জন্য, শো এর জন্য টিকিট নিয়ে নিয়েছিলাম, যেটা প্রাইস ছিল 20 টাকা। এই বাড়িটা অরিজিনালি ছিল ঘনশ্যাম দাস বিড়লার। উনি 1956-এ এটাকে ডোনেট করেন মিউজিয়াম করার জন্য। 1959-এ এটা ওপেন করে ফর দ্য পাবলিক অ্যাজ এ মিউজিয়াম। কোল মাইনের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের শো ছিল 12:30 থেকে 15 মিনিটের জন্য হয় শোটা। কয়লা খনির ভেতর থেকে কিভাবে কয়লা তোলা হয় তারই একটা মক লুক এখানে দেওয়া হয়।
এখানে কিছু স্পেস শুটের মডেল রাখা আছে। মানুষ স্পেসে বা মহাকাশে গেলে যে ধরনের পোশাক পরে এগুলোই হলো সেটা। তো এটা মেনলি রাখা আছে ছবি তোলার জন্য। এখানে দেখো দুটো স্পেস শুট আছে, একটা বড়দের জন্য, একটা বড় মানে যেটা আমরা করতে পারি, আর আরেকটা আছে কুচি কাঁচাদের জন্য। তাদেরও তো ছবি তুলতে ইচ্ছা করে, সেই জন্য তাদের জন্য বন্দোবস্ত করা আছে। তো আমরা সবাই মিলে ছবি তুললাম এবং ব্যাপারটা বেশ এনজয় করলাম। আমরা কেন, এখানে যারা ছিল প্রত্যেকেই কিন্তু ছবি তুলছিলেন। এখানে অনেকজন ভারতীয় বিজ্ঞানীর ছবি এবং কাজ উল্লেখ করা রয়েছে, যাদের মধ্যে অনেকেই নমিনেট হয়েছিলেন নোবেল প্রাইজের জন্য। তাদের মধ্যে বেশ কয়েকজন নোবেল প্রাইজ পেয়েওছিলেন। সামনেই তোমাদের দেখাবো আছে ডক্টর সিভি রামনের ছবি এবং কাজ, যিনি 1930 সালে রমন এফেক্টের ওপর ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এগুলোই চারিদিকে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর পড়ছিলাম। পড়তেও কত ভালো লাগে, কত কিছু জানা যায়, কখন সময়টা পেরিয়ে। এখানে স্যাটেলাইটের মডেল রাখা আছে। আর এরপর যেটা দেখাবো এটা হলো চন্দ্রায়ন 3 এর স্যাটেলাইটের মডেল, যেটা চাঁদের মাটিতে ল্যান্ড করেছিল। এই কলসিটা না ভারী মজার। এই কলসিটার সামনে হাত দিলেই হাতেতে জল পড়ে, মানে ব্যাপারটা কিছুই না, ভেতরে সেন্সারি সেল আছে। এখানে বাবা তার মেয়েকে বোঝাচ্ছে ভ্যাকুয়ামের এফেক্ট। তো পুরো ফ্লোরটাতে বিজ্ঞান এবং তার অ্যাপ্লিকেশনটাকেই বোঝানো হয়েছে। অনেক গেম রাখা আছে, যে গেমগুলোর মধ্যে দিয়ে বিজ্ঞানের অ্যাপ্লিকেশনটাকে বোঝানো হয়েছে, আর যেগুলো বাচ্চারা খেলতে খুব মজা পায়। অর্থাৎ বাচ্চাদের নিয়ে সেই বিজ্ঞানের এফেক্ট গুলো বোঝানোর এটা কিন্তু ভীষণ ভালো জায়গা। আমাদের ডেইলি লাইফে কিভাবে আমরা বিজ্ঞানকে প্রতি মুহূর্তে নিয়ে বেঁচে আছি সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে যেমন একটা সুন্দর গেম আছে, গেমটার পেছনেও কিন্তু বিজ্ঞানই রয়েছে। তো চারিদিকেই বিজ্ঞানের ছড়াছড়ি এখানে। এরপরে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। এই হলো সেই মজার জিনিসটা। এখানে দেখো একটু ফ্যান রয়েছে। ফ্যানটা সুইচ দিয়ে যেরকম ফ্যান ঘুরে সেরকম ঘুরছে, কিন্তু একটা সময় পরে ঘুরতে 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 ফ্যানটা যখন হাই স্পিডে পৌঁছবে, তখন একটা সময় তোমরা দেখবে যে ফ্যানের ব্লেডটা কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখলে মনে হবে ফ্যানটা থেমে গেছে, কিন্তু না, ফ্যানটা ঘুরছে। এটা কিছুই না, ইলিউশন এফেক্ট। এই পার্টটা মেইনলি হচ্ছে টডলারদের প্রয়োজন। এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর ইন্টারঅ্যাক্টিভ গেম আছে, আর তার জন্য আর একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার জন্য মেইনলি রাখা আছে। ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু ভীষণ এনজয় করে। আমার মেয়ে যখন ছোট ছিল এখানটা ছিল তার ভীষণ ফেভারিট জায়গা। এই ফ্লোরটাতে পুরোটা জুড়ে রয়েছে ইলেকট্রনিক্সের ছড়াছড়ি। প্রথমেই ঢুকে আমরা দেখছি পিকচার টিউব। পিকচার টিউবের মডিফিকেশন, প্রথম পিকচার টিউব থেকে কিভাবে মডিফাইড হয়েছে। বক্স টিভি রয়েছে। তো এগুলো এখন প্রায় দেখাই যায় না। বাবা তার মেয়েকে বোঝাচ্ছে আগে অ্যানালগ সিগন্যালে কিভাবে টিভিতে ট্রান্সমিশনের কাজ চলতো। এখনের প্রজন্মের কাছে তো বক্স টিভি একটা ইতিহাস। তো মিউজিয়ামে এলেই সেটা দেখা যায়। এখন তারা ডিজিটালিটি সবকিছুতে অভ্যস্ত, তাই অ্যানালগ ব্যাপারটা তাদের কাছে পুরোপুরি একটা অন্য জগৎ। তো দুজনে ডিসকাশন হচ্ছে, আমি দূরে দাঁড়িয়ে খালি নীরব শ্রোতা হয়ে শুনছি, কারণ এগুলো নিয়ে আমার বিশেষ একটা কোনো জ্ঞান নেই। এখানে যেটা হচ্ছে একটা ভিডিও গেম বানানো। তো প্রথমে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারিনি, তারপরে বাবা আর মেয়ের সহায়তায় আমি ভিডিও গেম বানানো শুরু করলাম, এবং যখন শুরু করলাম দেখলাম জিনিসটা বেশ মজার এবং বেশ ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারটা। তো আলটিমেট গেমটা বানিয়েও ফেললাম। আমার কিন্তু করতে দারুণ মজা লেগেছিল। এরকম আরো অনেক ইন্টারঅ্যাক্টিভ গেম এখানে রাখা আছে। এখানে ইলেকট্রোম্যাগনেটিজমের উপর বিভিন্ন রকম মডেল বানানো আছে, তাদের এফেক্ট গুলোকে বিভিন্ন ভাবে এখানে বোঝানো হয়েছে। তো এগুলোই আমরা একটু সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। এখন যে ফ্লোরটাতে আমরা এসেছি, আমার মনে হচ্ছে বিড়লা মিউজিয়ামে এটা হলো বেস্ট প্লেস। এটা হলো মেরিন লাইফের উপর বানানো আছে। সাজানোটা কি অসম্ভব সুন্দর করে করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে এইখানটা তোমাদের দেখাবো, এইখানটা দেখো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, সেটাই করা হয়েছে। এটা পুরোটাই করা হয়েছে প্রজেক্টর দিয়ে। আর এখানে দাঁড়িয়ে থাকলে সত্যিই মনে হয় যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, সমুদ্রের ঢেউগুলো এসে সত্যিই আমাদের গায়ের উপরে আছড়ে পড়ছে। এরপর তোমাদের যে জায়গাটায় নিয়ে যাব, মানে ভিডিও যে পার্টটাতে নিয়ে যাব, সেখানটা কিচ্ছু বলবো না, শুধু চুপ থাকতে হবে, শুধু দেখতে হবে আর শুনতে হবে।
এগুলো হলো ডিজিটাল বুক, যেগুলোতে মেরিন লাইফ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, আর আছে ছবি। কি সুন্দর দেখতে দেখো, এইভাবে একটার পর একটা পাতা উল্টে চলে যাওয়া যায়। তো এখানে যেমন দেখো বিভিন্ন রকমের মেরিন লাইফ আছে। তো একটু পরেই দেখবো আমরা, সামনে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কোরাল আছে, বিভিন্ন ছোট ছোট ফিশ, তারপরে কোরাল। আচ্ছা, এখানে অক্টোপাস, যেগুলো আমি চিনি সেগুলো বলছি। এখানে ক্র্যাব আছে, তাছাড়াও অনেক কিছু আছে যেগুলো অতটা ভালো করে আমি জানি না, তো সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো ডিজিটাল অ্যাকোরিয়াম। ঠিক আন্ডার ওয়াটার মানে আন্ডার সি বেসিক্যালি যে মেরিন লাইফটা থাকে সেটাই এখানে দেখানো হয়েছে। এটা না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা স্ক্রিনেতে দেখছি, মানে এলসিডি স্ক্রিনেতে পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তোলা। নৌকোর বিভিন্ন বিবর্তন এখানে দেখানো হয়েছে, যে প্রথম আগেকার দিনে একরকমের নৌকো ছিল, তারপরে সেটা কিভাবে মডিফাইড হয়ে হয়ে এখনকার মডার্ন নৌকোতে এসে পৌঁছেছে। এখানে যেমন পক্ষীরাজ নৌকো দেখানো হয়েছে, দেখো। আরো অনেক ধরনের ডিঙি নৌকা আছে, মাছ ধরা নৌকা আছে, বিভিন্ন রকমের নৌকার মডেল কিন্তু এখানে রাখা আছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এইখানটাতে রয়েছে রেল ইঞ্জিনের বিবর্তন, কিভাবে রেল ইঞ্জিন বর্তমানে রেল ইঞ্জিনেতে মডিফাইড হয়ে পৌঁছেছে। আগে সে স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, তারপর ইলেকট্রিক ইঞ্জিন, এরকম প্রচুর স্কেপ যে বিভিন্ন রকমের ইঞ্জিন আমরা দেখেছি, সেগুলো সবই এখানে মডেল আকারে রাখা রয়েছে, যেগুলো আমরা একটু চালিয়ে চালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কিভাবে ফাংশনটা হয়, সেটাও এখানে বলা হয়েছে এবং বোঝানো হয়েছে। এগুলো টেকনোলজি আমি হয়তো বিশেষ কিছু বুঝি না, কিন্তু বেশ লাগছিল দেখতে। এবং এখানে বলাও হচ্ছে, মানে ভয়েসেও বোঝানো হচ্ছে যে কিভাবে বিবর্তনটা হয়েছে। আজকের বিড়লা মিউজিয়াম এক্সপ্লোরেশন এখানেই সমাপ্তি। এবার বেরিয়ে আসছি, মনে হলো একটা অন্য জগৎ থেকে বেরিয়ে এলাম, পেয়ে গেছে প্রচন্ড খিদে, চলে এলাম সামনে হলদিরামে। এখানটায় আমরা এর আগে কখনো আসিনি। দুটো ফ্লোরে এই রেস্টুরেন্টটা আছে, আর তলায় রয়েছে মেনলি মিষ্টি, মিষ্টি আর কেক আছে। কেক এখানে সবই এগলেস কেক। তো মিষ্টির এত এত ভ্যারাইটি আছে, প্রথমে আমরা ভাবলাম যে মিষ্টি কিছু খাবো, কিন্তু মিষ্টি এত রকমের রয়েছে এবং এত সুন্দর সুন্দর দেখতে মিষ্টি রয়েছে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাবো। তারপরে ভাবলাম যে তাহলে বাড়ির জন্য কিছুটা নিয়ে যাব, কিন্তু সেটাতেও আমরা তিনজনে কেউই ডিসিশন নিতে পারলাম না। আমি একটা বলি, তো প্রদীপ একটা বলে, তো আত্রেই একটা বলে। তো কোনটা যে নেবো সেটাই বুঝে উঠতে পারলাম না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকলাম যে এত রকমের ভ্যারাইটি। তো যাই হোক, খাই বা না খাই, দেখতে কিন্তু দারুণ লাগছিল, ভীষণ কালারফুল ছিল মিষ্টিগুলো, আর সবটাই থরে থরে একদম সাজানো। তো তারপরে যেটা ডিসিশন নিলাম যে আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে দেখবো স্পাইসি কিছু খাবার পাই কিনা, কেন এখন যেটা মনে হচ্ছে একটু স্পাইসি কিছু খেতে। তো ফার্স্ট ফ্লোরে যখন এলাম, সেখানে হচ্ছে মেনলি রেস্টুরেন্ট, তো সেখানে প্রচুর রকমের খাবার, বিভিন্ন রকমের চাটস রয়েছে, ছোলে বাটোরা রয়েছে, ধোসা রয়েছে, আর একটা রয়েছে চাইনিজ রেসিপি, চাইনিজ আইটেম রয়েছে আর কি। তো চাইনিজটা মেনলি এখানে ভেজের উপরে আছে, যেটা তোমরা খুব কম জায়গায় পাবে। তো চাইনিজও খেতে এখন ইচ্ছা করছিল না, এখন মনে হচ্ছিল ইন্ডিয়ান স্টাইলে স্পাইসি কোনো খাবার খাই। তাই আমরা ঠিক করলাম যে ছোলে বাটোরাই আজকে আমরা নেবো। আর ছোলে বাটোরাটা খুব স্পাইসি হয়, আর যেহেতু খিদে প্রচন্ড পেয়েছে, তো এটা ফুল থাকবেও পেটে অনেকক্ষণ। তো ছোলে বাটোরার আমরা অর্ডার দিলাম। তো ছোলে বাটোরার কোয়ান্টিটিটা তোমাদের একটু দেখাই, দেখো। এটা হচ্ছে পার প্লেট হচ্ছে 160 করে পার প্লেট ছিল। তো বড় বড় দুটো বাটোরা, ছোলে, তার সঙ্গে আলুর তরকারি, আবার তার সঙ্গে স্যালাডও দেওয়া ছিল। আর ছোলের কালারটা দেখে, লুকটা দেখেই বুঝতে পারছো ছোলেটা কত সুন্দর হয়েছিল খেতে। তো সামনে খাবারের গন্ধ যা বেরিয়েছিল, মনে হচ্ছিল কখন খাই কখন খাই। ছোলেটা নিয়ে আমি যখন মুখে দিলাম, ছোলেটা জাস্ট তুলতুলে নরম, মানে এত নরম, এত সুন্দর ছোলে আমি খুব কম জায়গায় খেয়েছি। আর নুন মিষ্টি টেস্টের দিক থেকে বলতে গেলে একদম পারফেক্ট ছিল। আলুর তরকারিতে সাদা মাটা ছিল, আলুর তরকারিতে বিশেষ কিছু ছিল না, নর্মাল যেরকম আলুর তরকারি হয় সেরকম, কিন্তু ছোলেটা ছিল একদম এক্সেলেন্ট। আর পেটে যেহেতু প্রচন্ড খিদে ছিল আর এত সুন্দর খাবার, তাই শেষ করতে আমাদের বেশি টাইম লাগলো না। তো লাস্টে আমরা ঠিক করলাম যে নোনতা যখন খাওয়া হলো, এবার একটু মিষ্টি কিছু খাওয়া যেতে পারে। তো সেই জন্যই আমরা যেটা অর্ডার করলাম সেটা হলো ম্যাঙ্গো লস্যি আমরা অর্ডার করলাম।
ম্যাঙ্গো লস্যিটা দুর্দান্ত খেতে ছিল। ম্যাঙ্গো লস্যিটা পার গ্লাস পড়েছিল 65 করে, পুরো ক্রিমি ছিল। ম্যাঙ্গো লস্যিটা কেমন ছিল একটু পরেই তোমরা দেখতে পাবে, প্রদীপ খেয়ে এক্সপ্রেশন দিচ্ছে, দেখি তোমরা বুঝতে পারবে লস্যিটা কেমন ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।